প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে একটা অর্ডার কপি আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই যার কেস তার সঙ্গে কথা বলবো। খুবই পরিচিত মুখ। এই হচ্ছে অর্ডার কপি। একটু বড় করে দেখাই, দেখলেই বুঝতে পারবেন। দেখুন দর্শক, নাম তো পরিষ্কার আছে শুরুতেই, বিদ্যুৎ চক্রবর্তী, মানে যিনি হচ্ছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি। অনেক চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়কে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার, অনেক চেষ্টা করেছেন জবরদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করার। তার জন্য কম অত্যাচারী বলবো সহ্য করতে হয়নি, কম কেস খেতে হয়নি। নানান কেস, যেমন আমার নামে কেস দেওয়া হয়, তার নামেও অনেক কেস দেওয়া হয়েছে। তার মধ্যে এটা একটা কেস, যে কেসটার কি হয়েছে দেখবেন। অর্ডার কপিটার শেষ অংশটা দেখাই, পুরোটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। 25 পৃষ্ঠার একটা অর্ডার কপি, আমি শুধু জাস্ট শেষটা দেখাবো। শেষটা, একেবারে শেষটা। দাঁড়ান দর্শক, 25, একটু ওয়েট, একেবারে শেষ অংশটা দেখাবো। শেষ অংশটা এই যে শেষের দিক থেকে উঠছি, এখান থেকে দেখতে শুরু করুন। দেখতে পাচ্ছেন এই যে যেসব সেকশানে সব দেওয়া হয়েছিল, যেসব দেওয়া হয়েছে, দেখুন এখানে একটা কথা লেখা রয়েছে, দেয়ার আর নো মেটেরিয়ালস ইন দিস কেস ফর প্রসিডিং এগেনস্ট দ্য অ্যাকিউজড অর পিটিশনার টুয়ার্ডস ট্রায়াল। ওকে, এখানে ওই কথা লেখা রয়েছে। আর এখানে শান্তিনিকেতন থানা বলে টলে যেটা মোটা করে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক কি লেখা রয়েছে, ইজ হেয়ার বাই কোয়াস্ট ইন রেসপেক্ট অফ দ্য পিটিশনার নেমলি বিদ্যুৎ চক্রবর্তী। বিচারপতির নামটাও দেখতে পাবেন। তার মানে এই কেসে বিদ্যুৎ চক্রবর্তী বাবুকে কোয়াশ করে দেওয়া হয়েছে। এই কেস টেকেনি, এই কেসকে কোয়াশ করে দিয়েছে কোর্ট। কিন্তু প্রশ্ন, কেন তাহলে তাকে এই কেসে জড়ানো হয়েছিল? এটুকু বিচার বুদ্ধি কি নেই পুলিশের? যে কেস দাঁড়াবে না, যে কেস হাইকোর্ট থেকে কোয়াশ হয়ে যাবে, এটুকু কি পুলিশের বিচার বুদ্ধি নেই যে এই কেসটা হয় কি হয় না? শুধু হেনস্থা করার জন্য দিদিমণি বলেছেন, কেস করে দিলেন, কেস ঠুকে দিলেন। আমি আরও ডিটেলস দর্শক জানবো। আমি অনেক দিন পর অনলাইনে নেওয়ার চেষ্টা করছি বিদ্যুৎবাবুকে। দর্শক, আমি দাঁড়ান, অনলাইনে নেওয়ার চেষ্টা করছি অনেক দিন পর। হ্যাঁ, পেয়েছি। বিদ্যুৎবাবু, আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই। অনেক দিন পর আপনাকে পেলাম, আপনি অবসর নিয়ে নিলেন। আমার তো খুব দুর্ভাগ্য, আফসোস করি আপনার যে হঠাৎ করে অবসর আমি বুঝতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল একবার আপনার আমলে গিয়ে বিশ্বভারতীটা ভালো করে দেখার, সে সুযোগ হলো না। এখন যিনি দায়িত্বে এসছেন, যোগাযোগও হয়নি আমার। যাই হোক, কিন্তু আজকে যে খবরটা আমি পেলাম, যতগুলো কেসে আপনি ভুগছেন বা ভোগানো হচ্ছে, তার মধ্যে একটা কেসকে কোয়াশ করে দেওয়া হয়েছে। বলুন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। প্রথমেই তো শফিকুল ভাই, আপনার যে দর্শকবৃন্দ তাদের সবাইকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আর যোগাযোগটা বহুদিন মধ্যে হলো, তার কারণ আমি বিশ্বভারতী ছেড়েছি ডিসেম্বর মাসের শেষ দিকে। সে ছাড়ার একটা গল্প আছে, সেই গল্পটা কোনো সুযোগ খুব যে আনন্দের সঙ্গে ছেড়েছি তা নয়, কারণ ছাড়ার আগে যে ধরনের অত্যাচার বা যে ধরনের অবিচার আমার প্রতি হয়েছে, সেগুলো সম্বন্ধে আমি বলবো, কাগজেও নিশ্চিত পেরেছ। তবে সম্বন্ধে আমি বলতে চাই এই কারণে যে আমার সম্প্রচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। ভারতবর্ষে এখনো ইম্পার্শিয়ালি যদি কাজ করে, তাহলে সে এই কেসটা 2020 সালের কেস, অর্থাৎ আমি জয়েন করেছি 2018 সালের নভেম্বর মাসে। এটা 2020 সালের অগাস্ট মাসের কেস।
এবং সেখানে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল যে আমি নাকি কারো একজন মোবাইল স্ন্যাচ করেছি। আমি বাংলা ভাষাটা জানি না, কি তুমি বলবে? স্ন্যাচ করা কথাটা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জজ সাহেব ম্যাডাম সম্পাদক পাল ব্যবহার করেছে। ছিনতাই, সেটা যে ছিনতাই, মোবাইল ছিনতাই, হয়তো বা তাই, বাংলা তুমি যাই করো না কেন। তো সেটার কারণটা অনেক করে ব্যাখ্যা আছে, কারণ এটা দেখেছো খুব বড় একটা জাজমেন্ট, 25 পাতার জাজমেন্ট। সাধারণত এই সমস্ত কেসে এত লম্বা জাজমেন্ট হয় না। তার মানে এটা বোঝা যাচ্ছে জজ সাহেব নিজেও কিন্তু খুব পড়েছিলেন। তার কারণ এই সামান্য একটা ঘটনার জন্য এরকম একজন মানুষ, ধরুন উপাচার্য তো হবার যোগ্যতা চাই, একটা শিক্ষিত দিক থেকে যোগ্যতা চাই। আমি একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলাম, তার বিরুদ্ধে এই ধরনের করাটা কতটা সমীচীন সেটা বোধহয় আমাদের পুলিশ বন্ধু, জানি না তাদের উপর কোনো নির্দেশ ছিল কিনা, কিন্তু আজকে আমি এটাই বলবো, জাস্টিসকে আমি ধন্যবাদ জানাই, জাস্টিস শম্পা দত্ত পালকে ধন্যবাদ জানাই যে তিনি ন্যায় দিয়েছেন আমাকে। তার বিচার ব্যবস্থার জন্য আজকে আমি নিশ্চিন্ত যে যে ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছিল সেই অভিযোগের সত্যতা নেই। তা যদি থাক, উনি কোয়াশ করেছেন। কোয়াশের বাংলাটাও তুমি দেখো, অর্থাৎ একদম, আমি জানি না কি বলবে কোয়াশের, সম্পূর্ণ খারিজ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। এটা থেকে অ্যাকচুয়ালি এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন কার্যত। আমি একটু জানতে চাই বিদ্যুৎ বাবু, সেটা হচ্ছে যে অভিযোগকারীটা কে, মানে কি বিষয়টা হয়েছিল? এই অভিযোগকারী হচ্ছেন একজন সাংবাদিক এবং তিনি কোন একটা কলকাতার সংবাদপত্রের সঙ্গে যুক্ত। সাধারণ নিকেতনের যে বিট সেটা উনি করেন এবং আমাদের যে সূত্রপাত সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে, আমরা জানো বোধহয় যে প্রতি বুধবার বিশ্বভারতীর যে উপাসনা গৃহ, সেখানে আমরা উপাসনা করি সকালবেলায়, এবং সেই উপাসনা গৃহে নিয়ে যাওয়া বারণ, আর সাদা জামা কাপড় পরে যেতে হয়, অন্য কোনো জামা কাপড় পরা অ্যালাউড নয়। তো এবং মোবাইলের ছবি তোলা বারণ, এটা আমার সময়ে আমার আগেই হয়েছে। তো সেইটা যে কোনো কারণেই তখন তাকে বলা হয়েছিল যে টেলিফোনে আপনি কোনো ছবি তুলবেন না, তা সত্ত্বেও উনি ছবি তুলে যান এবং তারপরে সিকিউরিটিরা ওই টেলিফোনটা ওনার কাছ থেকে নিয়ে নেয়। এবং আমি যখন এটা হয়, এর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু যেহেতু আমি ছিলাম, যেহেতু আমাকে ফাঁসানো দরকার, তাই আমার নামটা উল্লিখিত হয়েছে। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে, আমরা পরদিনই যখন রিপোর্ট করলাম পুলিশকে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা কিন্তু মোবাইলটা পুলিশকে ফেরত দিয়ে দিই, পুলিশকে জমা দিয়ে দিই সিল করে। তারপরে কি হয়েছে আমি জানি না, তারপরে মোবাইলটা কোথায় গেছে, 2020 সালের ঘটনা, আজ পর্যন্ত কি হয়েছে আমি জানি না। এবং তখন থেকে কেসটা চলছিল, বোলপুর কোর্টে চলছিল। বোলপুর কোর্ট থেকে আমি হাইকোর্টে নিয়ে যাই, হাইকোর্টে নিয়ে গিয়ে দেখেছো তুমি 1 সপ্তাহ আগে এটা কুয়াশা, আমি কালকেই রিজার্ভ জাজমেন্টটা পেয়েছি। এখন রিজার্ভ জাজমেন্ট তার কারণ 25 পাতার জাজমেন্ট সে, এবং অনেক ঘটনার উল্লেখ আছে কেন এটা দাঁড়াবে না, কেন কেসটা সমীচীন নয়, সেটা প্রমাণ করতে গিয়ে মাননীয় জজ অনেক কেসের উল্লেখ করেছেন। সেই জন্য এটা আমার কাছে খুবই একটা আনন্দের কথা। তার কারণ আমরা যে কথাটা বারবার বলেছি, তোমার প্রোগ্রামে আমি এসে বলেছি যে বিশ্বভারতীতে আমি যখন বিশ্বভারতীর উপাচার্য ছিলাম, চেষ্টা করছিলাম অন্যায় থেকে কি করে বিশ্বভারতীকে বাঁচানো যায়, বিশ্বভারতীকে পুরনো গরিমা কি করে। এর জন্য হয়তো অনেকেই ক্ষুণ্ণ হয়েছিলেন। সেই ক্ষুণ্ণ হওয়ার একটা অভিব্যক্তি হচ্ছে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কেস দেওয়া। আমি এটাই, মানে মোবাইলটা নেওয়া হয়েছিল, যেহেতু মোবাইল অ্যালাউ নয়, সিকিউরিটি নিয়েছিল, মোবাইল আপনার থানাতে ফেরত করেছিলেন, তারপরেও আপনাকে মোবাইল ছিনতাই কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, তাই তো?
কতগুলো এরকম কেস আছে বলছেন? অনেক, এখন কি বলবো বলো, একটা শিক্ষিত লোকের বিরুদ্ধে যে এফআইআর হতে পারে উপাচার্য হওয়ার জন্য, সেটা আমার গুণাক্ষরেও এটা আমার মাথায় আসেনি কখনোই। তাহলে হয়তো বা আমি এ ধরনের দায়িত্ব নিতাম না। কিন্তু যাই হোক, এখন তো পুরোনো দিনের কথা বলে লাভ নেই। এখন অনেকগুলো কেস আছে, হাইকোর্টে চলছে, এবং যখনই এ ধরনের কেসের কোনো রেজাল্ট আসে আমি তোমায় জানাবো, এবং আমি আশা এখন করব পর্যন্ত কটা আছে, জনসমক্ষে কটা চলছে এখন পর্যন্ত মোট, মানে এটাকে নিয়ে মোট কটা? 12-14টা তো নিশ্চয়ই। তার মানে আপনি ভিসি হতে এসে 12-14টা কেস খেয়ে অবসর নিয়েছেন, মানে ভারতবর্ষের কোথাও কোনো ভিসিকে এরকম কেস খেতে হয়েছে নাকি এটা আপনি রেকর্ড করলেন বা রেকর্ড হলো আপনার জীবনে? জানি না ভাই, এটা তো আমার প্রথম কথা কম্পারেটিভ স্টাডি করা নেই। তবে আমার ধারণা আমার মতন এরকম অভাগা কেউ অবসর গ্রহণ করেছে মনে হয় নেই। কারণ পোষা এমন একটা জায়গা যেখানে যদি কিছু করার চেষ্টা করো, সেগুলোকে বন্ধ করার জন্য বহু ধরনের শক্তি কাজ করে, এবং সেই শক্তিগুলোর বিরুদ্ধে লড়লে তার একটা খেসারত দিতে হয়। কিন্তু খেসারতের যে এইটা, সেটা আমি জানতাম। যেমন আমি 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল। শেষ দিকে আমার বাড়িতে চাল ছিল শুধু, ডাল ছিল না, সবজি ছিল না, আমি শুধু ভাত সেদ্ধ খেয়ে বেঁচেছিলাম, আমি, আমার ছেলে এবং মেয়ে। তখন কিন্তু এই রাজশেখর মান্থা একটা জাজমেন্টের ফলে আমাকে তালা পুলিশ ভেঙে খোলে 21 দিন বান্দি। আমি আত্মীয় বেরোলে তোমাকে কপি পাঠাবো, তুমি তার উপর একটা স্টোরি করতে পারো। অবশ্যই অবশ্যই। এই বিশ্বভারতী নিয়ে একটা। আপনি এত টুপি টুপি পরে আছেন, মানে কোথায় আছেন আপনি? আমি এখন দিল্লিতে আছি, যেটা আমার জায়গা। ঠান্ডা? প্রবাসী বাঙালি। হ্যাঁ, এখন ঠান্ডা না খুব? এখানে ভীষণ ঠান্ডা, প্রবাসী বয়সও হয়েছে তো। মানে প্রবাসী বাঙালি কিন্তু বাংলাতে এসে দায়িত্ব পালন করতে এসে কেস নিয়ে দিল্লিতে ফিরতে হয়েছে। একদমই তাই। আমার স্ত্রী তাই বলেন তো, আমরা পেলাম কি? আমরা দেখো পেয়েছি একটাই, যে গুরুদেবের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি। এটা একটা বহু মূল্যবান জিনিস আমি পেয়েছি। হ্যাঁ, তার জন্য কিছু খেসারত আমায় দিতে হচ্ছে, এটাও তার মধ্যে একটা। কিন্তু আমি যা পেয়েছি অমূল্য রতন পেয়েছি শান্তিনিকেতনে 5 বছর থাকার ফলে। শুধুমাত্র যে পড়াশোনার দিক থেকে তা নয়, কিন্তু ওই পরিবেশে থাকার ফলে একটা পাকা বাঙালি হওয়া যে সুযোগ ছিল। এবং তোমরা জানো বোধহয় যে আমার সময় বিশ্বভারতী ইউনেস্কো হেরিটেজ সেন্টার ডিক্লেয়ার হয়েছে। সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, দেখেছো তুমি, কে ক্রেডিট নেবে সেটার জন্য। কিন্তু ইতিহাস তো সঠিক বিচার করবে। হয়তো আজকে অনেকে আমার কথা সমালোচনা করবে, আমার ব্যাপারে অনেক কিছু বলবে, কোনোদিন ব্যাখ্যা করবে না। ইতিহাস কিন্তু দেখাই থাকবে 2023 সালে যখন বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য ছিলেন, তখন শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনেস্কো অর্থাৎ জগৎ বিখ্যাত খেতাব পেয়েছিল। ওকে, ভালো থাকবেন। আমি অন্যান্য কেসগুলোর দিকে নজর রাখবো, যা হবে নজর দেবেন। আমি মানুষের সামনে এগুলো খোলাসা করতে চাই। এই যে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো এবং সেগুলো পরবর্তীকালে নস্যাৎ হয়ে যাবে, এটা মানুষের দরবারে, মানুষের চোখের সামনে আনতে চাই যে পুলিশ এখানে কীভাবে কাজ করে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বয়স হচ্ছে আশা করি। ভালো থাকবেন। বয়স হচ্ছে একটু চিন্তা, শরীরটা আগের মতো তো সঙ্গ দিচ্ছে না। না, ঠিক আছে, মনের জোর আছে। ওকে, একদম একদম ভালো থাকবেন, ভালো থাকবেন। তোমরা এমন জায়গায় থাকো যেখানে সবসময় সমূহ বিপদ আছে, তার মধ্যে তুমি যে ধরনের কাজকর্ম করছো তোমাকে জানাই কুর্নিশ। এবং তোমরা থেকো, তোমরা থাকলেই পশ্চিমবঙ্গে কিন্তু একটা ভবিষ্যৎ আমি দেখতে পাই। আমাদের তো যাওয়ার দিকে, আমরা তো এবারে মানে ফেডিং অ্যাওয়ে যাকে বলে, তোমরাই হচ্ছে ভবিষ্যৎ। তোমরা আছো বলে পশ্চিমবঙ্গের ব্যাপারে আমার কিন্তু অনেক বেশি উৎসাহ আছে, এবং আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ে, যারা শিরদাঁড়া উঁচু করে লড়ে, তাদের সঙ্গে আমি আছি। হ্যাঁ, বয়স হতে পারে, 3 বছর বয়স হচ্ছে, কিন্তু হিম্মত আছে। এখন যদি তুমি আমায় ডাকো যে আপনি আসুন আমার সঙ্গে লড়াই করতে, আমি তো পৌঁছে যাবো। বাড়িতে আসবেন? আমি এখানে এলে আমি বাড়িতে আসবেন একবার। হ্যাঁ, নিশ্চয়ই। ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, ঠিক আছে।
দর্শক দেখলেন বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর প্রাক্তন ভিসি, কত কেস তার নামে, এবং তার মধ্যে আজকে যেটা দেখালাম জাজমেন্ট, কেসকে নস্যাৎ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই তো হচ্ছে রাজ্যের পুলিশি ব্যবস্থা। আর অভিযোগকারীকে সাংবাদিক, একটি সংবাদপত্র কলকাতার, যারা একটা সময় ভগবানকে ছাড়া নাকি কাউকে ভয় করতো না, শুনলাম যেটা, সেই হাউসের সাংবাদিক এই রকম একটা অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে কেস ছিল। কিন্তু এখন তো কলকাতা হাইকোর্ট তো সেটা করে দিয়েছে বিচার। তো আমার মনে হয় মাঝে মধ্যে যে তারা কি এখন ভগবানকেও ভয় করে নাকি ভগবতী বা অন্য কাউকে ভয় করে? আমার দর্শক প্রশ্ন মনের মধ্যে থেকে যায়। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।